আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল ডট 21 রাতের আজকের আয়োজনে। আজ কথা বলবো এখন যে দাবদাহ চলছে, এই যে বাড়ন্ত তাপমাত্রা, সেটা নিয়ে। এবং সেই আলোচনাটা যদি আমরা করতে যাই তাহলে প্রশ্ন ওঠে, যখন আমরা বিশ্ব ধরিত্রী দিবস নিয়ে আলোচনা করি, বিশ্ব পরিবেশ দিবস পালন করি, এরকম আরও অনেকগুলো দিবস পালন করে আমরা ছুটতে থাকি প্রতি মুহূর্তে, কিন্তু সেই পালনটা কতটা ভেতরে আমরা ধারণ করি? কারণ যখন নিজেরাই নিজেদের এই বসবাসযোগ্য জায়গাটাকে প্রতি মুহূর্তে তছনছ করে দেই, নষ্ট করি নিজেদের হাতে, কখনো জেনে, কখনো বুঝে, কখনো না বুঝে, সেই জায়গাটায় কিছু পরিবেশ কর্মীরা কাজ করছেন, তারা ছুটে বেড়াচ্ছেন, তারা তাদের সেই নিরন্তর চেষ্টাটা অব্যাহত রাখছেন, আমাদেরকে বোঝাবার চেষ্টা করছেন, যারা এগুলো নিয়ে গবেষণা করছেন তারা করছেন। কিন্তু আমরা কিন্তু সেটা ভুলে যাই। যখন গরমে হাঁসফাঁস করি তখন আবার নতুন করে আমাদের মাথায় এই ভাবনাটা আসে। এখনও সেরকমই একটি সময় চলছে দাবদাহের কারণে আমাদের নাভিশ্বাস অবস্থা, এবং সেই জায়গায় আমরা কেন ঢাকার তাপমাত্রা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত জায়গায়, যেসব বিশেষ করে যে জায়গাগুলোতে তাপমাত্রার মানে অত্যধিক মাত্রায় বেড়েছে বা তাপপ্রবাহ চলছে, সেই জায়গাটায় ফসলের কি ক্ষতি হচ্ছে, মাছের কি ক্ষতি হচ্ছে, নানান কিছু নিয়ে এখন ভাবছি। দুদিন পরে বৃষ্টি হলে হয়তো আবার ভুলে যাব আগামী বছর কি হতে যাচ্ছে। সার্বিক আলোচনাটাই করতে যাচ্ছি আজকের এই আয়োজনে, এবং যাদেরকে পেয়েছি তাদের সাথে আলাপ করিয়ে দিব। আমি ফেরদৌস আহমেদ রয়েছি পুরোটা সময় আপনাদের সাথে এই আলোচনায়। আজকে পেয়েছি আমাদের স্টুডিওতে ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলামকে। তিনি অধ্যাপক, পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এবং সর্বডানে উপস্থিত হয়েছেন হোসেন সোহেল, সাংবাদিক ও পরিবেশ অধিকার কর্মী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি হোসেন সোহেল আপনাকে দিয়ে শুরুটা করতে চাচ্ছি, যে কারণে আপনি যেহেতু কাজ করছেন দীর্ঘদিন, নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলামও কাজ করছেন, কিন্তু এই জায়গাটায় যদি বলি যে সাধারণ মানুষের সাড়া কতটা পান, এটা দিয়ে আগে একটু শুরু করতে চাই। মানে সাধারণ মানুষের সাড়া বলতে শব্দটা আমি বুঝিনি। সাধারণ মানুষের সাড়া বলতে আমি যেটা আমার ছোট্ট ভূমিকা বক্তব্যে বলবার চেষ্টা করেছি, যে পরিবেশ কর্মীরা তো আসলে তাদের নিরন্তর চেষ্টাটা অব্যাহত রাখছেন, কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করে আমরা কতটা সহযোগিতা করছি সাধারণ মানুষ যারা আমরা রয়েছি? না, সহযোগিতা না, আপনার সাধারণ মানুষ বলতে আমি যেটা বুঝি, ঢাকা শহর শুধু বলবো না, বাংলাদেশকে যদি ধরি, প্রান্তিকীকরণ যে মানুষগুলোকে আমরা করেছি, বা প্রান্তিক যে মানুষগুলো, ঢাকা শহরের মধ্যে কিন্তু প্রান্তিক মানুষ আছে। আপনি তাদের সঙ্গে কথা বলতে গেলে তাদের উত্তরটা নামে আসলে বোকামি হবে, যে আপনার কেমন লাগছে, তাপের কারণে আপনার কি হচ্ছে, এই কথাগুলো বলাই কিন্তু সবচেয়ে বড় বোকামিটা এখন। বরঞ্চ তার কাছে আপনি জিজ্ঞাসা করতে পারতেন, বা আমরা করতে পারি সেভাবে, যে তাপ কেন বেড়ে গেল। আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো সমন্বয় ঘটানো হয় না, বা প্রান্তিকীকরণ যে মানুষগুলো বা প্রান্তিক যে মানুষগুলো, তাদের কাছে আমরা যাই না, তাদের কথা আমরা শুনি না। তাদের কাছে যদি আমাদের কথাগুলো উত্তর আমরা না দিয়ে যদি তাদের কাছ থেকে উত্তরে নেওয়ার চেষ্টা করি। এখন ধরুন আপনি বাসা থেকে এসেছেন, আমি বলছি যে আপনি স্টুডিওতে আছেন, আপনি কেমন আছেন, কেমন লাগলো আসতে আপনার এই স্টুডিওতে, আপনি কি বলবেন? হোসেন সোহেল, আমি মনে হয় প্রশ্নটা আরেকটু পরিষ্কার করি। সেটা হচ্ছে যে সাধারণ মানুষের অনুভূতি কেমন পাচ্ছেন, তারা কি অনুভব করছে, এই প্রশ্নটা আমি রাখিনি। সারা বলেছি বছর ব্যাপী সারা কেমন পাচ্ছেন। আমি যদি বলি সাধারণ মানুষের মধ্যে শুধু প্রান্তিক মানুষ না, যারা অবকাঠামো উঠাচ্ছেন, এবং নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম বলবেন যে অবকাঠামোর জায়গাটা ভাবা হচ্ছে কিভাবে গ্রিন ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ভরিয়ে ফেলা যায় দেশটাকে। তারা নিঃসন্দেহে, যারা এই ভাবনাটা ভাবতে পারেন, তারা বিশেষজ্ঞ, তারা সাধারণ মানুষ না। কিন্তু যারা গাছ কেটে অবকাঠামো উঠাচ্ছেন তাদেরকেও আমি সাধারণ মানুষের আওতায় ফেলছি। সেই জায়গাটায় তারা সারা বছর তাদেরকে যখন গিয়ে আপনারা চিৎকার করতে থাকেন, সেই সারাটা কতটা মেলে? আচ্ছা, সেই মানুষগুলোকে, যে মানুষগুলো আসলে আমরা বলছি যে আমরা হিউম্যান ইন্টারভেনশন, মানে মানুষ দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই পৃথিবী, আমাদের এই বাংলাদেশের আমাদের ছোট্ট একটা দ্বীপ ঢাকা শহর, আমরা হিট আইল্যান্ড বলছি, এই আইল্যান্ড। তাহলে আমাদের এই কথাগুলো বলতে গেলে অনেক বড়ভাবেই বলতে হবে। আমি ছোট করে শুরু করে দিই, ভাই তো আছেন শরীফুল ভাই, উনি অবশ্যই বলবেন। আমরা যেহেতু ঘাটে মাঠে কাজ করি, ঘাটে মাঠে মানুষের কাছে যাই, ঘাটে মাঠে মানুষের কাছে যাওয়ার পরে, সেখান থেকে আসার পরে আবার এসিতে বসবাস করা যে মানুষগুলো নীতি নির্ধারক হিসেবে কাজ করছেন, তাদের কাছেও আসি, সাংবাদিক হিসেবে আসি, মাঠকর্মী হিসেবেও অনেক রকম জবাব নিতে তাদের কাছে আছি। তাও জবাব নেওয়ার জন্য যখন আসি যে কেন এরকম হলো, তখন দেখা যাচ্ছে যে এসিতে বসে থেকে আমি এখন যেভাবে কথা বলছি ঠিক সেভাবে তারা কথা বলে থাকেন। কীভাবে কথা বলে থাকেন?
তো বলছে যে এটা তো হবেই। তো কেন হবে? উন্নয়ন ঘটছে, তো সারা পৃথিবীতে উন্নয়ন হবে এটা কিন্তু আমি বলছি না। উন্নয়ন হতে হবে পরিবেশ বান্ধব উন্নয়ন। পরিবেশ বান্ধব উন্নয়ন, শরীফুল ভাই এখানে আছেন, তিনি বুয়েটের একজন। তো ভাই এখানে বলবেন যে আসলে পরিবেশ বান্ধব উন্নয়ন কেন আমাদের হচ্ছে না। আমরা হুট করে এই শব্দের সঙ্গে পরিচিত নই যে তাপদাহ, দাবদাহ, এই শব্দগুলো কিন্তু আজকে নয়, অনেক আগে। আমরা আমাদের ইতিহাস থেকেও পাই 1960 সালের দিকেও কিন্তু 45 ডিগ্রি কিন্তু সেলসিয়াস তাপমাত্রা কিন্তু ছিল। সে সময় কিন্তু মানুষ বসবাস করতো, সে সময় কিন্তু জমি জমা, বাংলাদেশের যে অবস্থা সেরকম। কিন্তু আজ এত বছর পরে এসে সংখ্যাতাত্ত্বিক জায়গা থেকে সব কিছু বড় হয়ে গেছে, সব কিছু বড় হয়ে গেছে। এখন বড় হতে হতে যে জিনিসটা হয়ে গেছে, যে বড় হতে হতে আমাদের যে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবেশ বান্ধব যে এলিমেন্টসগুলো থাকা উচিত ছিল তা আমরা নষ্ট করে ফেলেছি, কেটে ফেলছি। এখন উত্তর নিতে গেলে তারা বলেন এটা তো করতেই হবে, সুপ্রিম পাওয়ার, সুপ্রিম প্রায়োরিটি, এটা আমাদের প্রধানমন্ত্রীর কাজ, প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রী বলেছেন। আমি সরকারকে কিন্তু বলছি না, আমি বলছি এটা যে এই যে ধারাবাহিক এই খণ্ডের বাইরে তারা যান না। সবচেয়ে দুঃখের যে বিষয়টি হলো, আজকে 21 টেলিভিশনের পাশে যখন একটি গাছ আছে, সেই গাছটি যখন কেটে ফেলার কথা বলা হয়, সবচেয়ে দুঃখের বিষয় আমাদেরকে সেই গাছকে গিয়ে জড়িয়ে ধরে বলতে হয় গাছ কাটতে আমরা দেবো না। আমাদের তাপমাত্রা কেন বাড়ছে এর প্রধান কারণই হলো তো আসলে আমাদের বলবো গাছ। আপনি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যেটাই বলেন না কেন, অন্তত গাছ থেকে কমে যেত, কিন্তু গাছটা কেটে ফেলার পরে আমার 3-4 ডিগ্রি বেড়ে গেল, 2 ডিগ্রি বেড়ে গেল, স্বাভাবিক হিসাব। এই যে প্রথমেই শুরু করেছিলাম যে এই হিসেবটি নিতে গেলে আপনাকে প্রান্তিক সেই মানুষের কাছে যেতে হবে। সেই অর্থে সারা পাচ্ছেন না। হোসেন সোহেল যেভাবে শুরু করেছেন সেই জায়গাটা থেকে ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম আমি আসতে চাই। তাদেরকে আমি সাধারণ মানুষ বা আমাদেরকে সাধারণ মানুষ এই অর্থেই বললাম যে তারা হয়তো অন্যান্য অনেক প্রসঙ্গে তারা বিশেষ জন হতে পারেন, বিশেষজ্ঞ হতে পারেন, কিন্তু পরিবেশের যদি সেই একদম যদি পালসটাই বোঝা যেত, সেটাই যদি বুঝতেন তারা, তাহলে তাদেরকে আর সাধারণ মানুষ বলতে হতো না। হয়তো বোঝেন না বলেই পরিবেশকে ধ্বংস করছেন বা বিশেষ ভাবনাটা জুড়ে দিচ্ছেন না। আপনি নিঃসন্দেহে বলবেন, আমি এর আগে আলাপচারিতায় যতটুকু জানতে পেরেছি, এই যে সব কিছুর মধ্যে একটি সবুজ চিন্তা মাথায় রেখে অবকাঠামো গড়ে তোলা, এটা নিয়ে আপনি বিশেষভাবে কাজ করছেন। সেই জায়গায় বাংলাদেশ নিয়ে এখন কি ভাবনাটা রয়েছে? অনেক প্রশ্নটা ছোট, কিন্তু কোন দিক থেকে বলবো সেটা, যেমন আপনি খেয়ে হারায় ফেলছেন, উনি খেয়ে ফেলছেন, আমরা সবাই আমরা সবাই আসলে মানসিকভাবে বিপর্যস্ত। যে কোন দিক থেকে শুরুটা আসলে কোন থেকে শুরুটা সবকিছু আমরা জানি, সবই আমরা জানি, কিন্তু সমন্বয়হীনতা যদি বলি। এখন আপনার ভূমিকাতে কিন্তু প্রত্যেকটার সামারি কিন্তু চলে আসছে, আপনি কিন্তু বলে ফেলেছেন অলরেডি। তো এখন আমরা যদি বলি, আর যে একটা উদাহরণ দেই, যে আমাদের যে শহর যদি বলি, গ্রাম যদি বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের পরিবেশ বান্ধব কাজ করার সুযোগ আছে অনেক। এখন আমরা যদি বলা শুরু করি, এই গল্প কিন্তু শেষ হবে না। তারপর এখন আমি যদি মনে করেন যে গ্রামে একটা গ্রামীণ আবাসন তৈরি করি, যেটা কোনো ডিজাস্টারের পরে বা কোনো ঝড় তুফানের পরে, আমরা যেটা বলেছি, সোহেল সাহেব যেটা বলেছেন, একদম মূলতই বলেছেন যে আমরা যাদের জন্য করছি তাদেরকে কখনো ইনভলভ করি না, তাদেরকে সেই কমিউনিটি যারা এটাকে ব্যবহার করে তাদেরকে, সেজন্য তারা এটাকে ওন করে না, তারা এটা তাদের সলিউশন বলে মনে করে না। এটা একজন ব্যক্তির জন্য যা, রাষ্ট্রের জন্য তা, এটা সরকারি সংস্থাগুলোর জন্য তা। কারণ আমরা যদি পরিবেশ বান্ধব শুধু ডিজাইন করলাম, পরিবেশ বান্ধব আমরা টেকনোলজি নিলাম, কিন্তু সেটা কিন্তু আমরা সবাইকে ইনভলভ না করতে পারি, তাহলে কিন্তু সেটা কার্যকর হবে না। আমি যদি আপনি শুধু একটা উদাহরণ দিই, যেমন মনে করেন যে আপনার অনেক দেশে, অনেক বিশ্বের অনেক দেশে আপনারা জানেন, অনেক শহরে কিন্তু এখন গ্রিন বিল্ডিং, পার্ক, আপনার রাস্তা, এমনকি আমি যে ভিয়েতনামের কয়েকটা শহরে দেখেছি, আপনারাও জানেন, আমি এটা এক্সাম্পল দিচ্ছি, মাত্র রিসেন্টলি এসেছি, ওনাদের রাস্তায় আমি যেটা দেখেছি যে একটু যদি এক চিলতে জায়গা থাকে, সেখানেও কিন্তু 2টা গাছ লাগাচ্ছে, অথবা ফুল গাছ লাগাচ্ছে, অথবা একটা আপনার বাগান করার চেষ্টা করছে। এই যে একটা উদ্যোগ, এই সাধারণ মানুষ অসাধারণ যদি বলেন, আমিও কিন্তু ওই হিসাবে কিন্তু নাগরিক সাধারণ, এই যে আমিও কিন্তু অসাধারণ হয়ে আমিও ক্ষতি করছি। এখন সেই প্রসঙ্গে যদি বলি, আমি একটা করে আসবো, যদি আমাদের যে পার্কগুলো আছে, ধরেন আজকের কথাই বলি, যে আজকে আমাদের টেম্পারেচারটা এত অসহনীয়, আমরা সবাই যাদের সামর্থ্য আছে তারা সবাই এসিতে থাকছে, যাদের সামর্থ্য নেই তারা খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোথায় একটু স্বস্তি পাওয়া যায়। কিন্তু আমার পার্কগুলো যদি এমন হতো যে না, একটা তো হচ্ছে পার্কে কিন্তু আপনি লোক সবসময় পাবেন, তারা বাধ্য হয়ে, ছিন্নমূল মানুষ আছে, যাদের জায়গা নেই তারা আছে। কিন্তু আমি যদি আজকে আমি যদি আমরা না, ঠিক আছে আজকে এত গরম, সন্ধ্যার সময় আমরা যে পার্কে বসি, তাহলে এই যে 200টা ফ্যামিলি যদি ওখানে যেত, যে এসি রুমে আছে, তাহলে 200টা এসি বন্ধ থাকতো। এসি তো সমাধান না, এসি তো আবার প্রকারান্তরে ক্ষতিটাই করছে। সেটা বলছি, এই 200 এসি যদি বন্ধ থাকতো, তাহলে আপনি দেখেন ওই এনার্জিটা লাগতো না। তার থেকে যে আমি ঠান্ডা পাচ্ছি, কিন্তু পিছনে কিন্তু মানুষ গরম পাচ্ছে, কারণ বাতাসটা কিন্তু আবার পরিবেশকে কিন্তু শেষ করছে। তাহলে সেই ক্ষেত্রে আমার সলিউশনটা কোথায়? আমি শুধু এসির মধ্যে থাকলাম, বা আরেকজন শুধু তার যে যোগ্যতা অনুসারে থাকবে, সেটা হলো না। তার মানে কি, আমাকে কিন্তু প্রত্যেকটাকে ইনভেস্ট করতে হবে যেই জায়গায় দিলে পরে আমার একটা
প্রাসঙ্গিক সামগ্রিক উন্নয়ন হবে সেটা করতে হবে। যেমন আমাদের যে রাস্তাঘাটের কথা যদি বলি, পাহাড়ের কথা যদি বলি, ধসের কথা বলি, আমাদের কিন্তু অনেক টেকনোলজি আছে যেগুলি হাইলি টেকনিক্যাল, কিন্তু অনেক সময় দেখা গেছে অত টেকনিক্যাল সলিউশন কিন্তু আমার দরকার নেই, যেটা গ্রামীণ মার্জন করে, যেটা ন্যাচারাল বেস সলিউশন, যেটা গ্রিন টেকনোলজি, যেটা আপনি বলেছেন আমি কাজ করি, ওইখানে কিন্তু সাপোজ আমি 10 কিলোমিটার রাস্তা হবে, 10 কিলোমিটার পাহাড় ধস হবে, সব জায়গায় যে আমাকে টেকনিক্যাল সলিউশন দিতে হবে নট নেসেসারি, আমি কিন্তু অনেক গ্রিন সলিউশন দিতে পারি। তাহলে হলো কি আমার অর্থের সঞ্চয় হলো, মানে অর্থের মানে খরচ কমলো, তারপর পরিবেশের জন্য অনেক বান্ধব। অনেক যেটা আমরা দেখেছি এখন এই টেকনোলজি বিশ্বের অনেক জায়গায়, আমি কাজ করছি ইন্দোনেশিয়াতে, ক্যাম্বোডিয়াতে, অনেক দেশে তারা এখন কিন্তু ন্যাচারাল বেস সলিউশনে চলে গেছে। এমন না যে তাদের সামর্থ্য নেই, তাই না। আপনাকে আমি উদাহরণ দিতে পারি, আমি নিজের চোখে দেখে আসছি, ফ্রান্সের মতো দেশে ওদের শহরে নতুন শহর ডেভেলপ করেছে, কিন্তু ওখানে প্রত্যেকটা বাড়ি হচ্ছে আপনার মাটির বিল্ডিং। ওদের কি পয়সার অভাব বা ওদের কি সামর্থ্য ছিল না, ওরা পরিবেশকে মানে ওরা রেসপেক্ট করে। আপনি অস্ট্রেলিয়াতে যান, ওখানে কিন্তু আপনি পাবেন আর্দেন ব্লক, ইউএসএতে যান পাবেন। এটা শুধু মানে সামর্থ্যের ব্যাপার না, কারণ আমাকে এমন টেকনোলজি ইউজ করতে হবে যেটা সাস্টেনেবল হয়, আমাকে পরিবেশ বান্ধব ম্যাটেরিয়াল খরচ করতে হবে। শুধু টাকা পয়সা থাকলেই এটা আমার খাদ্য অভ্যাস বলেন, আমার রাস্তাঘাটে কিন্তু আমরা অনেক এরকম আপনার হিট অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। আমার বিল্ডিং ডিজাইনে নিয়ে আসতে পারি যে আমাদের অনেক রং আছে, যেটা রং ব্যবহার করলে পরে রিফ্লেকশন হবে, মানে তো এরকম। তাহলে সেই ক্ষেত্রে এখানে শুধু তুলে আইন করতে হবে, আমাদের টেকনিক্যাল সলিউশন দিতে হবে, সামাজিক আন্দোলন করতে হবে, তারপর আমার সবচেয়ে সর্বপ্রথম যে ব্যক্তিগত লেভেলে সবাইকে ইনভলভ করতে হবে। এটা সমন্বিত উদ্যোগ না হলে, এই যে আপনি যেটা বলেছেন কালকে কিন্তু আমরা ভুলে যাব, এই ভুলে যাওয়াটা হচ্ছে আমাদের জন্য ধ্বংসের। তো আমি যদি বলি যে যেটা বলেছিলাম যে কয়টা বলবো, কোন দিক থেকে বলবো, নদী ভাঙন থেকে বলবো, নাকি পাহাড় ধস থেকে বলবো, নাকি রাস্তার কথা বলবো, শহরের কথা বলবো, নাকি গ্রামের কথা বলবো। আমি আরেকটা ছোট্ট এখন উদাহরণ দিয়ে আবার শেষ করছি, পরবর্তী সুযোগ পেলে আবার বলবো। যেমন মনে করেন যে আমাদের এখন যেটা হয়েছে, গ্রামের বাড়িতে যখনই সামর্থ্য হয় উনি কিন্তু ব্রিক্সে বিল্ডিং করে, একটা দোতলা বাড়ি অথবা একতলা বাড়ি সেটা করছে। এখন তার সামর্থ্যতে সেটা করেছেন, তার টাকা দিয়ে করেছেন, সেটা আমার আপত্তি নেই। এখন আপত্তিটা হচ্ছে যে উনি করবেন না কেন, উনি একটা সুন্দর বাড়ি চায়, সমাজে তার একটা মর্যাদা চায়, টেকসই চায়, এখন সে সহজে করতে চায়। কিন্তু তাকে যদি আমরা বিকল্প টেকনোলজি দিতে পারতাম যে না, তোমাকে ফায়ার ব্রিক ইউজ করার দরকার নাই, ক্লে ব্রিক ইউজ করার দরকার নাই, তুমি গ্রিন ব্রিক দিয়ে করো, যেটা হচ্ছে ওইটার থেকে টেকসই বা ওইটার সম পরিমাণ টেকসই, ওইটার থেকে সুন্দর, দেখতে ভালো, এবং সেটার খরচ কম, কিন্তু সেটা অনেক কমফোর্টেবল। এখন আমি যদি একটা ঘরের উদাহরণ দিই, যে একটা বিল্ডিং হচ্ছে ইটের তৈরি, আরটা হচ্ছে আপনার ওই যে গ্রিন ব্রিক দিয়ে, তাহলে এখানে যেটা হয়তো আমি যদি খরচটা সমানও ধরি, খরচ সমান লাগবে না। তারপরে দেখেন এখন ইটের ঘরে কিন্তু দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, কিন্তু আপনি যদি মাটির ব্লকের ঘর দিয়ে বলেন সেটা কিন্তু অনেক কমফোর্টেবল, অনেক স্বস্তিদায়ক। তাহলে ওখানে কিন্তু ফ্যানও লাগবে না, ইলেকট্রিসিটিও লাগবে না, আপনার মনে করেন পরিবেশ বান্ধব। তাহলে সেই ক্ষেত্রেগুলো এটাকে তো আমাদেরকে সমন্বিত উদ্যোগ নিয়ে এটাকে আমাদেরকে প্রচার করতে হবে। যেমন অনেক স্কুল বিল্ডিং আছে, আমি বহু জায়গায় বলেছি, যেটা একতলা বিল্ডিং সেটা তো ইট দিয়ে করা দরকার, সেটা আপনি মাটি ব্লক দিয়ে করেন। সেই টেকনোলজি সারা বিশ্বে আছে, আমরা অনেক ডেভেলপ করে অনেক গবেষণা করেছি। সেই গবেষণা আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকে, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করে সেখানে পর্যন্ত পৌঁছায় না, সমন্বয়হীনতার অভাব। গতকাল ব্রিক অ্যাসোসিয়েশন ওনাদের সাথে কথা হচ্ছিল, ওদেরকে বললাম যে আপনারা আন্দোলন করছেন কীভাবে ব্রিক ফিল্ড রাখবেন, আমরা বলতেছি কীভাবে বন্ধ করবেন। এটা তো কোনো সলিউশন হলো না। আমাদের টেকনোলজি আছে, আপনাদের প্রবলেম আছে, আমাদেরকে মানে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সমন্বয়হীনতা শব্দটার মধ্যে আন্তরিকতার ঘাটতিটা অনেক বেশি প্রকাশ পায়। নিঃসন্দেহে আপনার কাছে আমি আবারও ফিরবো, কারণ অনেকগুলো চমৎকার কথা ইতিমধ্যেই বলে ফেলেছেন, নিঃসন্দেহে আরও আমরা পাবো এরকম অনেক তথ্য। হোসেন সোহেল, আসতে চাই যে কথাগুলো ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম বললেন, নদী ভাঙন, পাহাড় ধস, উল্টো দিক থেকে বলি, নদী তো দখল করছি, নদী পরে রিয়াক্ট করছে, পাহাড় তো কেটে ফেলছি, প্রকৃতি তো সুন্দর করে, আমরা এখন সবুজ প্রযুক্তির কথা বলছি, প্রকৃতি তো নিজ হাতে সাজিয়ে দিয়েছিল। যদি দেশটার কথা বলি, পৃথিবী না হয় বাদই রাখলাম, নিজেদের জায়গা থেকে আলোচনাটা করি, সেটাকে তো ধ্বংস করেছি। এখনও যে প্রতি মুহূর্তে আমাদের গণমাধ্যমে, আপনি যেহেতু সাংবাদিক, গণমাধ্যমে যে তথ্যগুলো উঠে আসে, পাহাড় কাটা হচ্ছে, পাহাড় খেকোরা মাটি কেটে নিয়ে যাচ্ছে, এই যে কাহিনীগুলো হচ্ছে বা নদী দখল করছে, সেখান থেকে সেই খেকোদের হাত থেকে কি আমরা বাঁচাতে পারছি? এখন যেটা গেছে তো গেছে, যে যতটুকু আছে পারছি কিনা? না, পারছি না, শতভাগ পারছি না। আপনি যদি বলে থাকেন যে না শতভাগ 99% হতে পারতো না, না শতভাগ পারছি না। আপনি যদি বাংলাদেশের মানচিত্র দেখেন, সেই উপরে পঞ্চগড় আছে, নিচে যদি আপনি দেখেন ভোলা আছে, বরগুনা, পটুয়াখালী আছে, বাগেরহাট আছে, খুলনা আছে, সাতক্ষীরা আছে, এই অঞ্চলগুলো ভাটি অঞ্চল। উজানে আপনি যদি দেখে থাকেন তাহলে পঞ্চগড় আছে, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, এই সমস্ত রংপুর অঞ্চল আছে। আমরা যদি এই মানচিত্রকে একটা যোগ চিহ্ন দিই, যে আপনার পুরো পঞ্চগড় থেকে আরম্ভ করে একদম ভাটি সমুদ্র পর্যন্ত, আবার এদিকে পশ্চিম থেকে আরম্ভ করে চাঁপাইনবাবগঞ্জ থেকে আরম্ভ করে পূবাল, মানে আপনার পূর্ব দিকে সিলেট পর্যন্ত দুটি রেখা দিই, তাহলে আপনি চিন্তা করতে পারবেন না আমাদের এই আয়তনের মধ্যে এই ভূখণ্ডে কত রকম ডাইভার্সিটি রয়েছে।
ডাইভার্সিটি কীরকম রয়েছে আমরা যদি বলে থাকি যে আজ থেকে ঠিক 15 বছর আমরা দেখতে পারি, আচ্ছা 20 বছর দেখতে পারি, আমাদের এই জাতীয় ডিজাস্টার আমরা 20 বছর পর থেকে প্রচুর পরিমাণে দেখছি এবং এখন দেখছি, ভবিষ্যতেও কী পরিমাণ দেখতে হবে এটা নিয়ে আমাদের কথা বা আন্দোলন বা পথ চলা চলছে। আমাদের ডাইভার্সিটির কথা কি বলছি, আপনি যখন উপরের দিকে যাবেন, নর্থের দিকে যে 16টা, এখন তো 2টা ডিভিশন হয়েছে, 16টা জেলা রয়েছে। এই জেলাতে আমাদের হলো 25% যেখানে থাকার কথা ছিল হলো আপনার বনভূমি। এখন নামতে 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 ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেই বলছে আমার 8%। আমরা বিশ্বাস করি না, আমার এখানে 2% অথবা 3% আছে কি না সেটা আমাকে মিলিয়ে দাও, এটাও মিলাতে পারবে না। তাহলে উত্তরের দিকে যদি আমরা যাই, সে পঞ্চগড় কুড়িগ্রামের দিকে, সেখানে গিয়ে যে 16টা জেলা আমরা দেখবো, সেখানে কি দেখবেন, আকাশমণি গাছ দেখবেন, একাশিয়া গাছ দেখবেন, যে গাছগুলো কোনো শ্যাডো দেয় না, যে গাছগুলো বায়োডাইভার্সিটির জন্য কোনো কাজ করে না, যে গাছের নিচে একটা কৃষক এসে ঘাম মুছবে সেটা মুছতে পারে না, তাহলে সেই গাছটি কেন এখানে আনা হলো, গাছটি কেন লাগানো হলো, এটা দীর্ঘ সময়ের কিন্তু আমাদের একটা ধারাবাহিক আন্দোলন চলছে যে এই গাছগুলো লাগাবেন না। চলে আসি আমরা ডান দিকে যদি চলে যাই, তাহলে সিলেট মৌলভীবাজারের যে সুনামগঞ্জ এলাকা রয়েছে, সেখানে এটা হাওর বেষ্টিত। আপনি বিশ্বাস করুন যে আমাদের এশিয়া মহাদেশে বিশাল একটা ওয়েটল্যান্ড, আমরা ওয়েটল্যান্ড মানে ফ্রেশ ওয়াটার বেসিন বলে থাকি হলো আমাদের এই 7টি জেলা মিলিয়ে যে হাওর বাওর রয়েছে সেগুলো। সেখানে রয়েছে করজ, পানি সহিষ্ণু গাছ, সে করজ, সেই শতমূলী গাছ, সেই গাছগুলো পানি সহিষ্ণু গাছগুলো, সেগুলো কেটে ফেলা হচ্ছে, একদম কেটে ফেলে জ্বালানি বানানো হচ্ছে। আমরা যদি এখন চাপাইয়ের দিকে চলে যাই, অনেক বেশি আমরা গরমের কথা বললেই বলি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, আমার জয়পুরহাট, এগুলোর কথা বলে থাকি। ওদিকে পুরোপুরি ভিলেজ ফরেস্ট বলে যেটা, এক আম বাগান বা আম গাছ কিন্তু আপনাকে সব কিছু দিতে পারে না। বায়োডাইভার্সিটি কাকে বলছি, সব মিলিয়ে এক বাগানে বসবাস করা। 1 বিঘা জমিতে হাজারো রকম, হাজারো রঙের, হাজারো ঢঙ্গের ফুল ফুটবে, গাছ হবে, একে অপরের সঙ্গে জড়িয়ে থাকবে। দিস দ্য কল অফ দ্য ইকোসিস্টেম অফ বায়োডাইভার্সিটি। হোসেন সোহেল, একটু স্পষ্ট হতে চাই, আপনি বলছিলেন সেখান থেকে একটু তুলে ধরতে চাই তথ্যগুলো, যে আপনি বলছিলেন উত্তরবঙ্গের কথা, সেখানে মানে গাছগুলো কাটা হচ্ছে, পরবর্তীতে যে বৃক্ষরোপণ করা হচ্ছে সেটা ওইখানের জন্য উপযোগী না, এরকম গাছ লাগানো হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমি তো সেটাই বলেছি যে যেটা আসলে কোনো কাজে লাগছে না, আমার আপনার কোনো কাজে লাগছে না, মানে সেখানে কোনো পরিকল্পনা নেই। না, আমার নেটিভ স্পিসিস না, আমার দেশের কোনো গাছ নয়, সে তো এলিয়েন এক গাছ, অন্য জায়গা থেকে এসছে, অন্য জায়গা থেকে এসে এখানে এসে আমাদের এখানে প্ল্যান্টেশন হয়েছে এবং সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য আমরা দেদারসে লাগিয়ে যাচ্ছি। এতে করে এই অঞ্চলের কথা। নিচের দিকে আসুন, ভাটি অঞ্চলের দিকে, ভাটি অঞ্চলের দিকে আশ্চর্য হয়ে যাবেন যে আমরা আমাদের শ্বাসতন্ত্রের অন্যতম একটা আধার হিসেবে দেখে থাকি সুন্দরবন। এই সুন্দরবনেও আমার মনে হয় যে মাথায় ভিটামিনের অভাব না হলে বাংলাদেশ বন বিভাগ কার কাছ থেকে অ্যাকশন প্ল্যান তৈরি করে এই সমস্ত প্ল্যান্টেশনের জন্য, আমরা তো এটা ধারাবাহিকভাবে ফলো রাখি, কিন্তু কে শোনে কার কথা? সুন্দরবন বেল্ট জুড়ে সেখানেও লাগানো হয়, যেখানে সুন্দরবন নিজে একটা ইউনিক ল্যাবরেটরি, যেখানে সারা পৃথিবীর মানুষ গবেষণা করার জন্য এই সুন্দরবনে আসে। এই সুন্দরবনে এসে যেখানে গবেষণার মধ্যে দিয়ে নানান রকম পিএইচডি বা থিসিস তারা করে থাকেন, কিন্তু সেই জায়গায়ও সুন্দরবনে পাশ দিয়ে ঘিরে মেহগনি, আকাশমণি, একাশিয়া এই জাতীয় গাছগুলো লাগানো হয়। কেন? ওইখানকার মাটি কি চেয়েছিল? অদ্ভুত ব্যাপার। কিছুদিন আগে বন বিভাগ, আমি অবশ্যই বন বিভাগকে এখানে কথায় আনতে চাচ্ছি, পরবর্তীতে আরও দপ্তরগুলো নিয়ে আসার চেষ্টা করবো। আমি একদম ধরে সুন্দরী গাছের বাইরে এগুলোকে ভাবা হচ্ছে এবং রোড আইল্যান্ড রোড করা হচ্ছে অথবা আপনার বাঁধ দেওয়া হচ্ছে, সেই সমস্ত বাঁধের সঙ্গে সাংঘর্ষিক গাছ লাগানো হচ্ছে। মেহগনি গাছ লবণ সহিষ্ণু হবে? এখন এই কথাই আমরা কি করে বুঝাবো তাদেরকে? যেমন ধরেন শাল, আমাদের হলো ময়মনসিংহ ধরছি, টাঙ্গাইল ধরছি, আমাদের এই বেল ধরে শাল অঞ্চল, আমরা শালের মধ্যে তাল লাগাচ্ছি। কি হয়েছে? কিছুদিন আগে 5000 তাল গাছ লাগানো হচ্ছে। কোথায় লাগানো হচ্ছে? সেই শালবনের মধ্যে। তুমি শালবন রক্ষা করতে পারছো না। 1000 বছরের শালবনের সঙ্গে কখনো তালের সম্পর্ক, বন্ধুত্ব ছিল না। এই যে হজবরলের যে সিস্টেমটি, এই সিস্টেমটির মধ্যে দিয়ে যে বায়োডাইভার্সিটির খুব চমৎকার একটা ইকোসিস্টেম আমাদের দেশের মধ্যে ছিল, সেটি পুরোটাই বলবো না, ম্যাক্সিমামটা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, ধ্বংস হলো, ভালো কথা। ধ্বংস হওয়ার পরবর্তীতে সময়ে এর ভোগ, উপভোগ অথবা ক্ষতি, এই বিষয়গুলো যদি আলোচনা করে থাকি, একজন প্রান্তিক, ওই যে বললাম যে একজন কৃষক, সে মাথার ঘাম মোছার জন্য একটি গাছ চেয়েছিল, যে গাছটি তাকে ছায়া দেবে, গাছের নিচে দুপুর বা সকালে খাবারটি খাবে, তার মেয়েটি মাথায় করে নিয়ে আসবে। সেই গ্রামীণ দৃশ্যপটটি আপনি চিন্তা করে থাকেন। অনেক সময় আমরা হয়তো ফিল্মে, ডকুমেন্টারিতে আমরা এই শটগুলো নেওয়ার চেষ্টা করি। আপনি জানতো এখন এই শট খুঁজেও পাবেন না, আপনাকে বানিয়ে নিতে হবে এই শট। কিন্তু আজ থেকে 20 বছর আগেও আপনি যদি পিছনে যান, এই শটগুলো ছিল বা এই সিনগুলো ছিল হলো ধারাবাহিক, প্রতিনিয়ত প্রতিটি বিঘার, প্রতিটি জমির, প্রতিটি কৃষকের মেয়ে অথবা ছেলে, সাধারণ চিত্র কোথায় গেল? আমরা এখন এই কথাগুলোতে আসতে যাচ্ছি, আপনি আমাকে একটু সময় দেবেন। এই কথাগুলোতে আসতে যাচ্ছে এই কারণে কি করে প্রান্তিক মানুষ
কি করে প্রান্তিক মানুষ তার কর্মক্ষমতা হারিয়ে, এই যে শুধুমাত্র তাপদাহের কথা বলছি আমরা। হোসেন সোহেল, আপনি চমৎকার কিছু তথ্য দিলেন, তো সেখান থেকে জানতে চাই তাহলে এই যে এত মাথা ঘামানো, এত গলদঘর্ম করে এই যারা সেই রয়েছেন আমাদের ফরেস্ট বিভাগ যারা রয়েছেন তারা কি করছেন, তাদের কি করে মনে হলো যে ওখানে মেহগনি গাছ লাগাতে হবে? এটাই তো সবচেয়ে আশ্চর্যজনক তথ্য বলে মনে হচ্ছে এখানে বসে আমার কাছে। অবশ্যই আশ্চর্যজনক, এবং আপনি আমাকে অবশ্যই সুযোগ দিবেন। বললাম তো, আমি তো আসলে সেন্টারে নিতে যাচ্ছি, আমি আপনাকে কিন্তু বাংলাদেশের অঞ্চল থেকে আরম্ভ করি। সেই রকম মস্তিষ্কধারী লোক বসে নেই? হ্যাঁ আছে তো, এই যে আমরা দেখতেই তো পাচ্ছি। তাদের মাথা থেকে কি বের হচ্ছে? মাথা থেকে কি বের হচ্ছে? মাথা থেকে এইটুকু অন্তত বের হওয়া উচিত যে বর্তমান সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কাজটি করা উচিত, সেটি হলো এইটিকে দুর্যোগ ঘোষণা করা। 2016 সালে যখন বজ্রপাত হচ্ছিল, একের পর এক মানুষ মারা যাচ্ছিল, যখন এক সিজনে 500 মানুষ মারা যাচ্ছে, তখন আমরা জোর করে বলার চেষ্টা করার ওদেরকে বলছি আমরা, দেখুন এটা কিন্তু দুর্যোগ 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 ঘোষণা করবে না করতে করতে 2016 সালে দুর্যোগ ঘোষণা করলে থলের অনেক টাকা খরচ হয়ে যায়, আবার কারো আবার লাভও হয়। এই নিয়ে দর কষাকষিতে 2016 সালে কিন্তু বজ্রপাতকে কিন্তু করা হয়েছে দুর্যোগী ঘোষণা। কিন্তু এখন এটাকে কেন দুর্যোগ ঘোষণা করা হবে না? এখন এই দুর্যোগটা যে হচ্ছে, এটা হিউম্যান ইন্টারভেনশন, অবশ্যই ম্যানমেড। আমি বলছি যে ম্যানমেডের সংখ্যাটা এখানে অনেক বেশি। আপনি উন্নয়ন করছেন, আমি বলি হ্যাঁ, ইদানিং পত্রপত্রিকা, টেলিভিশনের সমস্ত টক শোতে বসলে একটি শব্দ দেখা যায়, শোনা যায়, হিট আইল্যান্ড। হিট আইল্যান্ড কি? এটা গ্রামের প্রান্তিক কৃষক মানুষকে যে বলে হে হিট আইল্যান্ড, ও বলবে হিট আইল্যান্ড কি? হিট আইল্যান্ড এই শব্দ উচ্চারণ করতে তার 7 দিন লাগবে শিখতে। আমরা খুব ইংরেজি সহজে বলে ফেলছি। আচ্ছা, ঢাকা শহর এটা নিজে একটা দ্বীপ, কারণ তার চারদিকে নদী রয়েছে। আমাদের বাংলাদেশ একটা দ্বীপ, ঢাকা ইটসেলফ একটা নিজে দ্বীপ। এই দ্বীপের মধ্যে হিট আইল্যান্ড, তাপের দ্বীপ তৈরি হলো কিভাবে, সেটিও তো একটা প্রশ্ন। এই তাপের দ্বীপ তৈরি হয়েছে সোজা কথা যদি আমরা বলে থাকি, প্রেসার কুকার রয়েছে। আপনি প্রেসার কুকারের মধ্যে সব কিছু দিয়ে টিয়ে একেবারে যা উন্নয়ন করবেন, কন্টেন্ট দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়ে চেপে বসে করে কয়বার আপনি গুনছেন, 4 বার 5 বার হলে আমার এই তরকারিটি হয়ে যায় বা ওটা হয়ে যায়। কিন্তু যার যদি 10 বার হয়ে যায় অথবা না হয়, তখন আপনি টেনশনে পড়েছেন, সমস্যা কোথায়, ভিতর থেকে কিছু একটা হচ্ছে। কিন্তু এই যে ফুস করে যে আপনি বের করে দিচ্ছেন একটা ভেতর থেকে বাষ্প, এটিকে বের হতে পারছে আমার ঢাকা শহরে এই আইল্যান্ড বলছি আমরা, হিট আইল্যান্ড যেটিকে আমরা বলছি, যে চারদিকে এই হিট আইল্যান্ডের মধ্যে যে আনপ্ল্যান্ড যে সমস্ত অট্টালিকাগুলো গড়ে তুলেছেন আপনি, এত বড় বড় এই সমস্ত অট্টালিকার বাইরে দিয়ে এই ফিস করা বাতাস আর বেরোতে পারছে না। যে পরিমাণ সিএফসি গ্যাস, কুকারের উদাহরণ তো নিয়ে আসলেন, প্রেসার কুকারের প্রেসারটাও সেই যখন বেড়ে যায় সেটাও বের হওয়ার সুযোগ পায়। কিন্তু ঢাকার তাপমাত্রা যেভাবে আমরা জমাচ্ছি, তাতে প্রেসার কুকারে কোনো কারণে যদি চাবিটা ফেইল হয়ে যায়, জমে যায় কোনো কিছুতে, তাহলে সেটা কিন্তু ব্লাস্ট করে। এই কথাটা ঢাকার ব্লাস্টের দিন সামনে বোধহয় আমাদের দেখতে হবে। আমি খেয়েটা হারিয়ে ফেলবো। শেষ একটা লাইন যুক্ত করে দেই, সেটা হলো যখন আমরা বলছি এটাকে হিট আইল্যান্ড, যখন আমার এই সমস্ত যে বায়ুগুলো, যে বায়ু আমাদের জন্য প্রতিনিয়তই প্রাণীগুলোর জন্য ক্ষতিকর, এই বায়ুগুলো যখন আমরা বের করতে পারছি না, তখন এই বায়ুগুলো কোথায় কিভাবে বের করা হবে, সে প্ল্যান কোথায় আমি জানি না। আমি এই সমস্ত হিট অফিসার এগুলো নিয়ে কোনো কথা বলতে এখানে চাইনি, আমার চাইও না। আমি যেটা বলতে যাচ্ছি সেটি শুধু হলো আমার এই গ্যাসগুলো কোথা থেকে বের হয়। আপনি চিন্তা করতে পারবেন না, গত বছর স্ট্যাটিস্টিক্স আপনি দেখেন নিজে পত্রপত্রিকা বের করে, সাংবাদিকরা যারা বের করছেন বিভিন্নভাবে তথ্যবহুল সংবাদ পরিবেশন করছেন, গত বছর যে পরিমাণ এসি বিক্রি হয়েছে, এখন পর্যন্ত তার 11 গুণ এসি, গতকালকে এক রিপোর্ট বলছে 11 গুণ এসি বিক্রি হয়ে গেছে। এসির সংকট পড়ে গেছে। এসি তো আপনি লাগাচ্ছেন, টাকা আপনার রয়েছে, কিন্তু ওই যে বলছি, শুরুতেই বলেছি প্রান্তিক মানুষ, আমার কিন্তু বাংলাদেশের সব কিছুই ধারক বাহক আমি বলবো এই প্রান্তিক মানুষরাই ধরে রেখেছেন, করে রেখেছেন। আমরা বলছি যে সেই তাহলে আমার এখানে এসি কেনার ক্ষমতা রয়েছে, আমি কিনছি, কিন্তু আমি ইগনোর করছি কিন্তু সেই প্রান্তিক মানুষটিকে, যে প্রান্তিক মানুষটা উৎপাদন করে শারীরিক সমস্ত কিছু ক্ষয় করে আমার জন্য যে উৎপাদন করছে, সেই উৎপাদন নেই। আমি এখানে বসে যে ঠান্ডা বাতাস খাচ্ছি, পেছনের গরম বাতাসটা তাকে ভোগাচ্ছে, তার জীবিকার উপরে হাত দিচ্ছে, কারণ ফসল থেকে শুরু করে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আমি এখন বিরতিতে যাব, কিন্তু তার আগে আরেকটি বিষয় উত্থাপন করে রেখেই যেতে চাই। যখন আমরা বলি যে উন্নত বিশ্ব আমার ক্ষতি করছে, আমি ক্ষতিপূরণ চাইতে চাই বিভিন্ন ধরিত্রী সম্মেলনে, কিন্তু আমি যে আমার দেশে বসে আমার প্রান্তিক জনগোষ্ঠীর কত বড় ক্ষতি করছি সেটাই ভাবি না, আমি আবার ওখানে যাই ক্ষতিপূরণ নিয়ে আসতে। আমি হোসেন সোহেল ফিরবো আপনার কাছে, আর রয়েছেন ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। অন্য কাছে হাত পেতে থাকি আমরা যে দাও। আমার এই 50 মিনিটের আলোচনাও আমার কাছে খুব কম মনে হচ্ছে আজকে, তারপরে বিরতি নিয়ে ফিরি, দেখি কতটা করা যায়। সম্মানিত দর্শক, নিটল ডট 21 রাতে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি। নিঃসন্দেহে আরও অনেক আলোচনা থেকে গেল, আপনারা আমাদের সাথেই থাকবেন।
আবারও ফিরে এলাম লিটল রাত 21 রাতের আজকের আয়োজনে। আজ কথা বলছি আমাদের এই বাড়ন্ত তাপমাত্রা নিয়ে। সেটা কি ঢাকার তাপমাত্রার জায়গাটা থেকে শুরু করব, না সারা বাংলাদেশের কথা বলবো? বিশ্বের ব্যাপারটা তো রয়েছেই, বাংলাদেশে বসে আমরা কি ভাবছি সেই আলোচনারও কোন জায়গা থেকে শুরু করে কোন জায়গায় শেষ করা যায়, সমাধান কোথায় খুঁজে পাওয়া যায়, নাকি সমাধানটা জেনে বুঝেও আমরা প্রত্যেকটা মুহূর্তে অবহেলা করেই যাচ্ছি, সার্বিক বিষয়টি আলোচনা করবার চেষ্টা করছি এই লিটল রাত 21 রাতের আজকের আয়োজনে। আবার আলোচনায় ফিরছি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনার কাছে একটু আসি। বলা হয় সুন্দরবনটা বাংলাদেশকে একদম বুক পেতে বাঁচায়, সেই একদম সাইক্লোনের কথা বলি, জলোচ্ছ্বাস বলি, নানান কিছু যখন বলি, আবার অক্সিজেন দেওয়ার কথাও যদি আমরা ওই একদম আমাজনের কথা যেমন বলি যে পৃথিবীর একটা ফুসফুস, সেরকম বাংলাদেশকে তো সুন্দরবনকে ভাবি। সেই সুন্দরবনের জায়গাটা যখন হোসেন সোহেল বললেন, আরেকটি বিষয় আমি একটু জানতেই চাই। একটা রিপোর্টে দেখলাম, এটা কয়েক বছর আগে প্রকাশিত, যে সুন্দরবনের নাম হয়েছিল যে সুন্দরী গাছের জন্য, সেটা দিনের পর দিন কমে যাচ্ছে লবণাক্ততা বাড়ার জন্য, কারণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, লবণ পানি ঢুকে যাচ্ছে। সেই জায়গায় কাঁকড়া গাছ জায়গা দখল করছে। উপরন্তু যদি মেহগনি গাছ, এই সমস্ত গাছ লাগানো হয়, কি হবে সুন্দরবনে? আপনি তো প্ল্যানিংয়ের কথা বলছিলেন যে একদম গ্রিন ব্রিক্স ইউজ করবেন অবকাঠামোর ক্ষেত্রে, বা গ্রিন সেই প্রযুক্তি কোথায়? আমার পরিবেশের ক্ষেত্রেই তো আমি সেটা ব্যবহার করতে পারছি না। জি, আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে। সোহেল সাহেব যেটা মানে হোসেন সাহেব যেটা বলেছেন, আসলে যদি এটা যে মানে বুদ্ধার তো অভাব নেই, তাহলে কোথায়, তাহলে প্রবলেমটা কোথায় সেটা তো আমাদের আইডেন্টিফাই করতে হবে। এটা আপনি যেমন বোঝেন, আমিও যেমন বুঝি, উনিও বোঝেন, সবাই যদি বুঝে। ইমপ্লিমেন্টেশন না থাকে তাহলে বোদ্ধা রয়েছেন, আমরা বুঝবো কি করে? সে আপাতত সেটাই মনে হচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? মানে সেই সমস্যা তো ডেফিনেটলি আপনি যেটা বলছেন সেটা তো উত্তরণ হচ্ছে না, আমাদের ধ্বংসই হচ্ছে। সুন্দরবনের কথা বলি, যে কোনো বনের কথা বলি, ওখানকার জন্য অ্যাডাপ্টিভ যেটা সেটা হতে হবে। তো আবার ওনার কথা ধরে আমি এখানে চলে আসি, আমি ঢাকা শহরের কথা বলি। আপনার যে গরম বাতাস, যেটা আপনি বলেছেন যে আমরা প্রেশারাইজড, এই বাতাসকে বের হওয়ার কোনো রাস্তা আছে? আপনি একটা বাড়ির কথা বলেন, সেই বাড়িতে নেই। পাশাপাশি বাড়ির কথা বলেন, সেখানে নেই। আপনি নতুন নতুন আমাদের পূর্বাঞ্চল শহর হচ্ছে, ডিওএইচএস হচ্ছে, বিভিন্ন জায়গা হচ্ছে, ভালো উদ্যোগ, সমন্বিত উদ্যোগ, সরকারি বেসরকারি। কিন্তু আপনার বাতাসের জন্য একটা কিন্তু ল আছে, সে বাতাস হচ্ছে আপনার বাড়িতে তখনই আসবে সে যখন বের হওয়ার রাস্তা থাকবে। এটা কিন্তু একটা বেসিক ল। আপনার বাতাস তো আসবে না, কারণ আপনি সে জানে যে আপনার বাসায় যদি বাতাসটা সে ঢুকে পড়ে, সে কখনো বের হতে পারবে না। ঢাকা শহরে কোথাও কি আপনার বড় বড় শহরে, জার্মানিতে, উন্নত বিশ্বে আমরা সবাই জানি যে ওরা কিন্তু এইভাবে সিটি প্ল্যানিং করে যে আমার অট্টালিকা হবে, প্রত্যেকটা বিল্ডিং থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে বাতাস বেরোতে পারবে, প্রত্যেকটা এলাকা থেকে বাতাস বেরোতে পারবে, পুরো একটা পাথ আছে। আমার কি সেটা আছে? পাথ নাই, রাস্তা নাই, আপনি কোনো কিছু নেই। আমি বাতাসের রাস্তার কথা বলছি। আমরা শুধু যে ট্রাফিক জ্যাম শুধু যে রাস্তায় তা না, কিন্তু বাতাসের জ্যাম হয়ে গেছে। বাতাস কোথায় যাবে? ঘরেরও তো দুই দিকে দুইটা জানালা নেই, যে একদিক থেকে ঢুকে আরেক দিকে বের হবে। সো বাতাসের শর্ত কিন্তু এটা, সে আপনার বাড়িতে আসবে না, আপনার শহরে আসবে না, আপনার দেশে বাতাস আসবে না। সে কখন আসবে? সে যখন দেখছে যে তার আর তাণ্ডব না করলে আর উপায় নেই, সে তখন সে তাণ্ডব চালিয়ে যায়। এটা বাতাস না, সে তখন আমার উপর শাস্তি দেয়। মানে আমরা যে সব ঝড় দেখে ফুঁসে উঠে সে তখন ব্রাস্ট করে, মানে সে মানে আপনাকে আমাকে স্বস্তি দিতে আসছে না। তো এখন মনে করেন যে আমাদের ঢাকা শহরে অবশ্যই জায়গা কম, কিন্তু যতটুকু আছে সেটা কি ব্যবহার হচ্ছে? আমার যে ধানমন্ডি লেক আছে, আমার যে মনে করেন যে উত্তরাতে লেক আছে শহরের মধ্যে, আমার গুলশান বনানী লেক আছে, তারপর বুড়িগঙ্গা আছে। আপনার পৃথিবীর অনেক দেশে, আপনার আমি বলবো না যে উন্নত দেশে, আপনার যে পরিবেশ বান্ধব করে তাদের যে মানে আপনার নদীগুলাকে, তাদের লেকগুলাকে কিন্তু ক্লিন করে ফেলছে, পরিষ্কার করে ফেলছে। তাহলে সেক্ষেত্রে মানুষ তো এখন, আমার গরম আছে, আমি যে পুকুরের নদীতে ঝাঁপ দিতে পারতাম, আমি যে লেকে আছে জায়গা নেই, ওখানে আপনার নামলে তো পরে আপনার সমস্ত, আমি কি বলবো, মানে আপনি তার ফেরত এসে আপনি কী হবে, ইউ ডোন্ট নো। আমি মাঝে মধ্যে ক্লাসে ছাত্রদের সাথে একটা মজা করে উদাহরণ বলি যে মানে একটা বলছি তোমাদের শাস্তি দিব, আমার চিন্তা আমি করতেই পারবো না, জলজ প্রাণী বাঁচতে পারছে না, ডিজার্ভ অক্সিজেনের অভাব, নট অক্সিজেন। আমি বলি যে ঠিক আছে, তুমি যদি আজকে এই উত্তরটা দিতে পারো, তাহলে তুমি এখানে 2টা গ্লাস অফ ওয়াটার আছে, তোমার যে কোনো, যদি না পারো যে কোনো একটা চুজ করতে হবে। একটা হচ্ছে যে আপনার পুরাটা আলকাত্রা, লিকুইড আলকাত্রা, ভিটামিন। আরেকটা গ্লাস হচ্ছে বুড়িগঙ্গার পানি। সবাই বলে স্যার আমি প্রথমটা খাবো, তো আপনার দ্বিতীয়টা দিয়েন না, কারণ অ্যাটলিস্ট ওখানে আমি জানি যেটা ভিটামিন আছে। কিন্তু বুড়িগঙ্গার পানি খেলে ওটার মধ্যে কী কী আছে পৃথিবীর, এটা ডক্টর বা কেউ এটাকে মানে আপনার আইডেন্টিফাই করতে পারবে না। এত বিষাক্ত, এত বিষ, পৃথিবীর সব বিষ ওখানে আছে। তাহলে আমরা তো সব বিষাক্ত করে ফেলছি। তো আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, রাজুকের সাথে কথা বলেছি, বিভিন্ন সময় কথা হয়। আমি যদি একটা উদাহরণ দিই, আমাদের যে লেকগুলো আছে এগুলোকে আমরা ফ্লোটিং টেকনোলজি বলি। গ্রাস ব্যবহার করে আমরা পানিটাকে পরিষ্কার করতে পারি, এবং সেই পানিটা পরিষ্কার হবে, প্লাস এই গাছগুলো তো আপনার পরিবেশকে অক্সিজেন দিবে। তাহলে আপনি করি না, আমরা একটা উদ্যোগ নিই, আমাদের হাতিঝিল লেক আছে, অনেক লেক আছে, সেটাকে আমরা পরিষ্কার করি ইউজিং গ্রাস টেকনোলজি। এটা বিশ্বের অনেক দেশ এখন ব্যবহার করছে,
উন্নত অনুন্নত বহু বিষয়ে। তো এরকম যদি আমরা যদি আমাদের তাপমাত্রা বাড়বেই এটা আমরা জানি, কারণ আমরা জানছি কেন এটা এই সায়েন্সটা আমরা জানি, কিন্তু আমাদের উদ্যোগ নেই। আমাদের লেকগুলোকে পরিষ্কার করি, আমরা এগুলো ফ্লোটিং টেকনোলজি ইউজ করি, গ্রিন টেকনোলজি ইউজ করি, অনেক রাস্তা আছে। আমি যদি এখন শহর থেকে চলে গেলাম, এখন কাজ করছি আমি চৌহালি চরে, সিরাজগঞ্জ একটা চরে, এটা উদাহরণটা দিচ্ছি এই কারণে, গত 2018 সাল থেকে মানে একটা জায়গায় কাজ করার চেষ্টা করছি। চরের মানুষের জীবন যদি জানেন, তারা কিন্তু গরম টরম এসব নিয়ে কিন্তু তারা মানে খুব একটা মানে অরিড না, কারণ সে এটা তো অভ্যস্ত। বালির আপনার চর মানে কি একদম মানে মরুভূমিতে বালি, তাপমাত্রা বলেন বালি, মানে আপনি এটা অকল্পনীয়। আমরা তো এখানে বসে চিন্তা করছি, ওর আপনি যদি দেখেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে বেশিরভাগ চরগুলো বাংলাদেশে বয়স হচ্ছে 4 থেকে 6 বছর। তাহলে তা কি চরগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে গেলে তখন তাকে মাইগ্রেট করতে হয়। ওদের সাথে আমার প্রচুর কথা হয়েছে। সবচেয়ে যেটা দুঃখজনক, আমরা টেকনোলজিস্টরা বসে বসে বিশ্ববিদ্যালয়ে বসে কাজ করি, ঘরে বসে কাজ করি, আমরা জনগণের কাছে যাই না। শুধু যে মানে এটা কিন্তু আমি যদি পরিবেশ বান্ধব না হই, মানুষ বান্ধব টেকনোলজি হতে হবে, হ্যাঁ, মানে মানুষকে ইনকর্পোরেট করতে হবে। ওরা আমাকে যেটা বলেছে যে তোমার আমাদেরকে কোনো সাহায্য সহায়তা দরকার নেই, ভিক্ষা দেওয়া দরকার নেই, আমার চরটাতে যেন আমি 10 বছর থাকতে পারি, তাহলে এই সমাধানটা করে দাও, তাহলে কিন্তু আমি তোমাদের কাছে কোনো সাহায্য চাবো না। যেই ফসল ওখানে ফলে, যেই উর্বর মাটি, যে আমরা দেখা যায় যে এটা তরি করে একটা কৃষিকাজ করার ব্যবস্থা নিলাম, 2টা সিজন পরে সেটা আর নাই, সেটা আপনার তলিয়ে যাচ্ছে, সেটা ভেঙে যাচ্ছে। ও তো পারবে না থাকতে, কারণ আমি অবৈধ বালু উত্তোলন করে আবার ওর বিভিন্নভাবে থাকার জায়গাটা কিভাবে ভাঙার, নদী ভাঙনের মধ্যে মানে গ্রাস হয়, নদী গ্রাস করে নেয়, সেই ব্যবস্থা তো করে রেখে আসি, আর সেই বালুটা নিয়ে এসে আবার আমি এখানে কংক্রিটের আস্তরণ। তাহলে এখন আপনি যেটা বললেন যে আমরা উন্নত বিশ্বকে বলছি আমাকে ক্ষতিপূরণ দেয়, আমি যে ক্ষতি করছি তার দাবি করবে কে? তার যে আমি অন্য বাইরে, আমি এই বাউন্ডারির মধ্যে বলছি, আমি তার ক্ষতি করছি। এখন ওখানে যে আমি যে গ্রিন টেকনোলজির কথা বলছি, যে কাজ করি, আমি কাউকে দোষারোপ করছি না। গত 7 বছর চেষ্টা করার পরে আলহামদুলিল্লাহ এবার সফলতা এখনও পাই নাই, কিন্তু অনুমতি পেয়েছি বা একটা ব্যবস্থা পেয়েছি। আমরা নেক্সট সোমবার থেকে, আগামী সোমবার থেকে কাজ শুরু করবো। ওখানে গ্রিন টেকনোলজি ইউজ করে তাদের চরগুলাকে, ওখানকার লোকজনকে ইনভলভ করে হাই টেকনোলজি, খুবই লো কস্ট, সিম্পল বাট ভেরি স্মার্ট অ্যান্ড হাইলি সাউন্ড টেকনোলজি, যেটা ওয়ার্ল্ড রেকর্ড ইউজ করে, তাহলে সেটা আমরা করতে যাচ্ছি। তাহলে আমরা আগাই না, মানে আমরা একটা চরকে প্রটেক্ট করি, তাদেরকে ইনভলভ করি। আমি খুবই গর্বিত। আশা জাগা নিয়ে তথ্য যে এতদিনের পর মানে কোনো একটি প্রপোজাল সেটা আসলে নেওয়া হয়েছে, সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে। আমি 18 সাল থেকে আছে 6 বছর ওখানে লেগেছিলাম। আমাদেরকে লেগে থাকতে, আপনি একটা মানুষকে শুধু আমার জায়গা থেকে আমাকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে। বিভিন্ন জায়গায় এখন কিন্তু আমরা এসব গ্রিন টেকনোলজি করছি, পাহাড় ধসের জন্য অনেক জায়গায়, এরকম দেশে বিদেশে অনেক জায়গায়। তো আরেকটা যেমন আপনাকে উদাহরণ দিয়ে আমি শেষ করি এই পর্যায়ে, যেমন হাওরের কথা উনি বললেন, হাওরে কিন্তু আমাদের একটা বেসিন, এবং ওখানে কিন্তু মানুষের যখন বর্ষা আসে পুরোটা কিন্তু একটা সমুদ্র হয়ে যায়। আপনি যদি ওখানে নিজে কখনো না যান, আপনি ইমাজিন করতে পারবেন ওরা যে ঢেউটাকে বলে আফাল, এই আফাল যে কি হইতে পারে। আমার সৌভাগ্য হয়েছে, আমি বলবো যে আমি যেতে পেরেছি। আমরা অ্যাজ এ টেকনোলজিস্ট আমাদেরকে কিন্তু গ্রামে গঞ্জে যেতে হবে। অ্যাজ এ টেকনোলজি, বিল্ডিং ডিজাইন, রাস্তাঘাট ডিজাইন ইজ নট চ্যালেঞ্জ হচ্ছে ওই যে ওখানে হাওড়ে যে মানুষটা তার যে একটা ভিটা বাড়ি করে ওখানে থাকে, ওটা কীভাবে প্রোটেকশন দিব অ্যাট জিরো কস্ট, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। কারণ আমার তো এটা আমার টাকা থাকলেও টেকনিক্যালি সাউন্ড না। একটা যদি ওখানে যেটা বলে, আমি জাস্ট এই উদাহরণটা দিয়ে শেষ করব, ওরা করে কি, যখন নতুন বাড়ি বাঁধতে হয় তখন একটা জায়গায় মাটি ফেলে একটা ডিবির মতো করে, যেটাকে বলে কিল্লা। এই কিল্লাটা যখন আপনার বর্ষা আসে, তখন যখন পানির তোড় আসে, যখন আপনার ওয়েভ আসে, তখন এটা ক্ষয় হয়ে যায়, ভেঙে যায়। এর প্রোটেকশন কী দিতে হবে? কনক্রিট স্ট্রাকচার। এটা কি সম্ভব? যদি টাকা থাকে সম্ভব, তারপর আমি বলবো যেটা সম্ভব না, কারণ আপনার পরিবেশ ধ্বংস হয়ে যাবে। তাহলে ওখানে বিভিন্ন সরকারি সংস্থা কাজ করে। তো আমরা মানে আমি খুবই খুশি যে অনেক বছর কাজ করার পর ওখানে যে দেখিয়েছি লোকাল গ্রাস, লোকাল গ্রিন টেকনোলজি ইউজ করে, ম্যাটেরিয়াল ইউজ করে সেটাকে খুবই পরিবেশ বান্ধব সেটাকে প্রোটেকশন করা যায়। ওখানকার গ্রামের মহিলারা এখন ওরা শিখে গেছে, ওরা তাদের আঙ্গিনাতে এখন সেই গ্রাসটা চাষ করতে, যেটাকে বলা হয় বিন্না ঘাস বা বিটিবা গ্রাস, ওরা করে দেখা গেছে যে ওদের বাড়ির চারপাশে ওরা প্রোটেক্ট করে ফেলছে, কারণ ওরা জানে যে ওইটা ওদের জন্য দরকার। ওরা কিন্তু কোনো সরকারি সংস্থা বসে থেকে নেই। হাওড়ের কথা বলছেন যে সেখানে কংক্রিট হলে ধ্বংস হয়ে যাবে। হোসেন সোহেল, আসতে চাই আপনার কাছে। ঢাকার চারপাশে বুড়িগঙ্গাকে একটা পাথ হয়ে, একটা ওয়াকওয়ে করা হয়েছে কংক্রিটের পুরো আস্তরণে। এতে কি নদী, একটু আমি এটা ক্লিয়ারিফাই করি, আমি এটা বলছি না যে কংক্রিট দিলে মানে আমাকে তো যখন মনে করেন আমার যদি কোনো অসুখ হয় আমাকে মেডিসিন নিতে হবে, নয় আমাকে বাঁচাতে হলে কনক্রিট যে দেওয়া যাবে না, আমি সেটার এগেইনস্ট না। কনক্রিট দিতে হবে, যেখানে কনক্রিট দেওয়ার দরকার আমি সেখানে কেন কনক্রিট দিব? তাহলে আবার যদি কম্বিনেশন করা যায় যে আমি গ্রিন টেকনোলজি প্লাস কনক্রিট ইউজ করি, তাহলে আমি কেন পুরোটাই কনক্রিট ইউজ করবো? আমি কনক্রিটের এগেনস্ট না, আমি বলছি যে আমাকে
উপযুক্ত, আমি এটা শব্দটা কি হবে আমি বলছি যে মানে আমার ওখানকার যে সহনীয় সহিষ্ণু সাস্টেনেবল টেকনোলজি ইউজ করতে হবে। আমি যদি বলি যে না আজকে আমি পদ্মা ব্রিজের গোড়া এখানে আমি ঘাস দিয়ে করে ফেলবো, এটা হাস্যকর হবে। ওখানে আমাকে অবশ্যই আমাকে দিতে হবে, কিন্তু তাহলে জায়গা জুড়ে মানে কংক্রিটের আস্তরণ কতটা আরো তো সেই তাপের জায়গা বলি বা নদীও তো তার মতো করে চলতে পছন্দ করে। যেমন আমরা হাওড়ে যেটা করেছি ওখানে যেমন একটা ডিজাইনে ছিল যে পুরাটা আপনার ব্লক দিয়ে করবে, কিন্তু সেটাতে আমরা যে ইনোভেশনটা নিচ্ছি যে এই ব্লকটাকে পুরোপুরি না দিয়ে ব্লকের মাঝখানে আমরা গর্ত করে ফেলবো, সার্কুলার ব্লক গর্ত করে সেখানে আপনার ব্লকটা আছে কিন্তু মাঝে মাঝে আমরা সব ঘাস লাগিয়ে দিয়েছি। ওই যেই গাছটার শিকড় হচ্ছে আপনার 2 থেকে 3 ফিট 4 ফিট 5 ফিট যায়, তাহলে হলো কি সেটা মাটিটাকে ধরে রাখছে, ব্লকটাকে ধরে রাখছে এবং পুরো আপনার পরিবেশটা গ্রিন। তাহলে কি এই সমন্বয়টা দরকার। আমি কংক্রিটটা না থাকলে তো ব্লকটাও কতদিন টিকবে সেইটা নিয়ে একটা প্রশ্ন। তাহলে সেই ক্ষেত্রে আমি বলছি যে আমাদের যে প্রবলেম, আমাদের সলিউশনগুলো কিন্তু ওই আপনার ইউএসএ বা কানাডা বা অস্ট্রেলিয়ার বইতে নাই। আমাদেরকে লোকাল সমস্যা আমাদেরকে সমাধান দিতে হবে। ভাই আপনি যদি অনুমতি দেন ফেরদৌসী, তাহলে সরকারের সঙ্গে যুক্ত করতে চাই। সেটি হলো যে এই কিছুক্ষণ আগে বললেন যে হ্যাঁ তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে সমস্ত নকশাগুলো রয়েছে ইন আউটার ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তো বলে থাকি, আর ইউরোপের কয়েকটা দেশ তো আমার দেশ থেকে চুরি করে নিয়ে চলে গেছে এই সমস্ত। আমরা কি করে কোন দক্ষিণা জানালা রাখবো, কোন দিকে দরজা রাখবো, কোন দিকে সূর্য আসবে, কোন দিকে চন্দ্র দেখা যাবে, এই সমস্ত তো আজ থেকে প্রায় 100 বছর আগে ব্রিটিশরা চুরি করে নিয়ে চলে গেছে। আজ থেকে অনেক আগেই তো ফ্রান্স তার গিমি মিউজিয়ামে বহুত কিছু নিয়ে চুরি করে আর্কাইভ করে রেখেছে। আমাদের এই দেশ থেকে শুধুমাত্র নয়, এই অঞ্চলের দেশগুলো থেকে আমরা এত সুইটেবল পজিশনে আমরা বসবাস করি, আসলে আমরা চিন্তাই করতে পারি, কিন্তু আমরা সুইটেবল জিনিসটাকে পছন্দই করি না। আরাম জিনিসটাকে খুব সহজে কি করে হারাম করা যায়, এই হারামের জায়গাটা আমরা নিয়ে গেছি। এখন যে ইনফ্রাস্ট্রাকচারগুলো হচ্ছে, গ্রিন টেকনোলজির কথা বলছেন ভাইয়া বারবার, গ্রিন টেকনোলজি, আরে সিভিল ইঞ্জিনিয়ার লেখাপড়া করেছেন, একটা কারিকুলামের মধ্যে এক লাইনের মধ্যে বিল্ডিং বানাও, কি হয়েছে বিল্ডিং বানাও, কয়তলা, এখন কত তলা চাচ্ছেন আপনি, 7 হয়ে যাবে, 10টা হয়ে যাবে, 20 হয়ে যাবে। কিন্তু গ্রিন টেকনোলজিসের যে জায়গাগুলো রয়েছে এর মধ্যে ইনভলভমেন্টস, যে এখন যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল সবাই করছে অন্যান্য দেশে। যেমন ধরুন বলি যে ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রিতে ব্রিজ, আমরা যে ব্রিজগুলো করছি পিলারিং পাইলিং করে যে ব্রিজগুলো করছি, তারা 100 বছর আগে ব্রিজগুলো ভেঙে ফেলে দিচ্ছে, ক্লাইম্বিং ব্রিজ করছেন, ঝুলন্ত ব্রিজ করছেন তারা লম্বা 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 তাদের সর্বোচ্চ টেকনোলজিগুলো ইউজ করে। আর আমরা 100 বছর পরে এসে আমরা বানাচ্ছি বড় বড় সেতু পাইলিং করে পিলার করে। একটি কথা বলতে চাই, আপনি হয়তো 15 বছর বর্তমান সরকার মাননীয় শ্রদ্ধাশীল আমাদের প্রধানমন্ত্রী আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনি আপনার ক্ষমতাকালীন সময়ে যত লম্বা রাস্তা করেছেন বা যত রকম রাস্তা করেছেন, আমরা এই রাস্তার বিপরীতে যদি নদী পথের রাস্তার কথা চিন্তা করি, সেটি কেন সংকুচিত হলো, সেটি কেন কমে গেল? রাস্তা দীর্ঘ করলেন আর নদীপথ সংকুচিত করলেন, লাভ ক্ষতি কোনটা হলো? আসুন লাভ ক্ষতি কথা যদি আমরা চিন্তা এইভাবেই করে থাকি, আপনি যখন রাস্তা করছেন তখন আপনি গাছ কেটে ফেলছেন, আপনি যখন রাস্তা করছেন ডানা ব্যামে উপর থেকে ক্যানেল তৈরি করে মাটি দিয়ে উঁচু করে আইল্যান্ড তৈরি করে আপনি তৈরি করছেন সব কিছুই, কিন্তু ওটা ক্ষয়িষ্ণু প্রভাব একটা হচ্ছে। কিন্তু যেখানে নদী, আমাদের প্রাকৃতিকভাবে নদীমাতৃক দেশ আমরা বলি, হাজারো নদী রয়েছে, 54টা নদী আমাদের আন্তর্জাতিক নদী রয়েছে, সেই সমস্ত নদীর সমন্বয় করে কেন নদীর পথ দীর্ঘায়িত হলো না? কেন একটি পদ্মা ব্রিজ অথবা যমুনা ব্রিজ হওয়ার পরে আমরা হাজারো কোটি টাকা দিয়ে উন্মোচন, উদ্বোধন, উল্লাস, আনন্দ, উচ্ছ্বাস করছি, খুবই ভালো কথা, কিন্তু একটা কাজ করতে পারতেন যে আমি দীর্ঘ 500 কিলোমিটার নদীর গতিপথ তৈরি করেছি, এদিক দিয়ে 500 কিলোমিটার নদী দিয়ে আমার এখানে যানবাহন চলবে, আমার এখানে যাত্রী চলবে, পণ্য মালামাল পরিবহন চলবে, সেটি তো করতে পারছেন না। তাহলে প্রকৃতিকে কি আপনি ডমিনেট করছেন, অবহেলা করছেন? অবশ্যই করছেন। যদি অবশ্যই না করে থাকতেন তাহলে আজকে ঢাকা শহর, শুধু বলছি না বাংলাদেশের এই অবস্থা তো না, আজকে আবারও একটি কথা ফিরে যেতে চাই, দিন শেষে অর্থনৈতিকের যে ব্যাপারটি এর মধ্যে আসতে হবে, উৎপাদনশীলতার কথা এখানে আসতে হবে, প্রান্তিক মানুষের কথা এখানে আসতে হবে। আপনি শুরুতেই বলেছিলেন সেইটা পরিকল্পিতভাবে কতটা হচ্ছে, এটা আরেকটি বড় প্রশ্ন। পরিকল্পিতভাবে হচ্ছে না বিধায়ী কিন্তু আমরা এতগুলো কথা বলছি। যদি পরিকল্পিতভাবে হতো তাহলে কিন্তু আমরা এত কথা বলতাম না। বাহ, সুন্দর হচ্ছে না, আপনি আমাকে ডাকাটাই ভুল হয়েছে। ঢাকার বুড়িগঙ্গার এই যে চারপাশে ওয়াকওয়ে, এটা নিয়ে আমি অনেক পরিবেশবাদী যারা রয়েছেন তাদেরকে আমি কথা বলতে শুনেছি যে নদী তার নিজস্ব গতিতে চলবে, নদী নিজের মতো করে চলবে, নদীর পাড় থাকবে। নদীর পাড় যদি হয় কংক্রিটের দিয়ে একদম মোড়ানো, সেটা আসলে কতটা নদীর জন্য ভালো হয়? কখনোই নদীর জন্য ভালো না, কিন্তু নাই মামার চেয়ে কানা মামা ভালো। কখনোই নদীর জন্য ভালো না, কিন্তু নাই মামার চেয়ে কানা মামা ভালো। অবশ্যই আপনি দখলে ঠেকাতে পারছেন না। আমি যদি এখন বলি তো বন বিভাগের কথা গেল, পরিবেশ অধিদপ্তর আপনি কি করছেন? কতগুলো ঘুমের ট্যাবলেট খেলে আপনি ঘুম থেকে ওঠেন না, অথবা আসলে কি উঠে চোখ বন্ধ করে আছেন, নাকি আসলে উপরও কোনো রকম দপ্তর থেকে নির্দেশনা আছে যে চোখ বন্ধ করে থাকো, ঘুম ঘুম ভাব নিয়ে থাকো? ব্যাপারটি কি এরকম? যদি হয়ে থাকে তাহলে আমিনবাজারে এইটুকু জায়গার মধ্যে 350 ইট ভাটার চুল্লি কি করে হয়ে থাকে?
ইট ভাটা করতে গেলে যে আইন আপনাকে মানতে হবে, আইন মেনে যে নিয়ম নীতি মেনে আপনাকে একটা ইট ভাটা তৈরি করতে হবে, সেটিকে আপনি করছেন না? তাহলে কি করছেন আপনি 350 ইট ভাটাতে অন্তত 300 ইট ভাটাতে আপনি কয়লা নিয়মিত পাচ্ছেন না, বিধায়ক জ্বালানি হিসেবে কয়লা আপনি পোড়াতে পারছেন না। মাঝখানে চলে আসলো গেলে টায়ার, যে সমস্ত পরিত্যক্ত গাড়িগুলো রয়েছে সেই সমস্ত পরিত্যক্ত গাড়ি টায়ারগুলো পুড়িয়ে আপনার পরিবেশ, এক হলো কয়লার দূষণ, এক হলো টায়ারের দূষণ। এই তো গেল, আমি বললাম 350-এর মধ্যে 50টা হয়তো তারা চান, বাকি 300 ইট ভাটা গাছ পুড়িয়ে ইট তৈরি করে নিজের মৃত্যুর কবর নিজে তৈরি করে আমরা আমাদের অট্টালিকা বানিয়ে থাকি। যে ব্যক্তিটি আজকে নিজের বাড়ি তৈরি করছেন সেই ব্যক্তি কখনোই চিন্তা করছেন না, ওই যে বললাম শরীফুল ভাই বলছেন সাস্টেনেবল টেকসই। আগে আমার টিনের বাড়ি ছিল, ঝড় আসলে টিন উড়ে যেত, 3 বছর পর টিন ঠিক করতে হতো, ছাদ দিয়ে ফেল। ব্যাপারটা ছাদ দিতে গেলে কী জিনিসগুলো লাগে আপনি নিজেও কিছুক্ষণ আগে বলেছিলেন যে নদীকে কখনো আমরা জিজ্ঞাসা করিনি তোমার বুক থেকে আমি বালু তুলে নিয়ে আসলে তোমার কতটুকু ক্ষতি হতে পারে। মাটি, আমি জমির টপ সয়েল যখন উঠিয়ে নিয়ে আমি ইট তৈরি করছি, টপ সয়েলকে কখনো আমি জিজ্ঞাসা করিনি তোমার ওখান থেকে টপ সয়েল উঠিয়ে নিলে আমার উৎপাদন ক্ষমতা কতটুকু ব্যাহত হচ্ছে, আমরা কখনো বলি না। আমরা পানি উত্তোলন করছি অপূর্য পরি, আপনি কি দেখবেন পত্রপত্রিকা এখন খুললে পানির জন্য হাহাকার করছে যশোর, খুলনা, সাতক্ষীরার এই সাইডের বেল্টের মানুষ, পানি উঠছে না, এখন খাবার পানি পাচ্ছে না, কৃষক তার উৎপাদনে পানি কোথা থেকে পাবে? প্রশ্ন হলো এটা। এখন দিন শেষে সবকিছু মিলিয়ে পরিবেশ উদ্যোগ আপনি কি করছেন? হোসেন সোহেল, আরেকটি প্রশ্ন আমি একটু রাখতে চাই। পানির ব্যাপারটা যখন বললেন, পানির স্তরও তো ডে বাই ডে নিচে নেমে যাচ্ছে, অবশ্যই যাচ্ছে, এবং পানি উত্তোলনেরও তো একটা নিয়ম থাকা দরকার। প্রত্যেকটা বাড়িতে এখন যারা ওয়াসার লাইন পাচ্ছে না তারা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে গভীর নলকূপ করে প্রত্যেকটা ফ্ল্যাটে, এবং সেটা তো তখন ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম বলছিলেন যে 2 বাড়ির মাঝখানে কতটুকু পার্থক্য থাকতে হবে সেটাও বাংলাদেশে নেই। তাহলে এত ঘন ঘন যদি গভীর নলকূপ, যেটা সাবমার্সিবল পাইপ দিয়ে তোলা হয় বা সেই পাম্প দিয়ে তোলা হয়, সে তাহলে কি হবে পানির স্তরের? সাবমার্সিবল যখন আপনি দিচ্ছেন, আপনি যে পানি তুলছেন, আপনি কিন্তু ওখানকার কর্তৃত্বশীল প্রভাবশালী মানুষ হিসেবে গণ্য হন, এটাকে মাথায় রাখতে হবে। আমি ওই জন্য বলছি যে দেখেন প্রান্তিক মানুষগুলো কতখানি আরও প্রান্তিকীকরণ হয়ে যায়। আমি বারবার তাদের কথা কি কারণে বলছি, আমি দিন শেষে কিন্তু ওটার সঙ্গে যোগটা মিলিয়ে দেবো আপনাকে। আপনি যখন 20টা টিউবওয়েল ছিল, 20 টিউবওয়েল থেকে অল্প হলেও পানি উঠতো, কিন্তু যখনই 20 টিউবওয়েলের মধ্যেখানে সাবমার্সিবল আপনি কোনো রকম পাম্পিং করলেন, তখন 10 টিউবওয়েলের পানি চুষে একটা থেকে বের হচ্ছে, আর ওই 10টা লোক বালতি এবং কলস নিয়ে সেই প্রভাবশালী বা কর্তৃত্বশীল অথবা দখলদারিত্ব পানির দখল নেওয়া সেই মানুষটির কাছে বা দুয়ারে গিয়ে হাত পাততে হচ্ছে, আমাকে একটু পানি দাও, পানি ভিক্ষা করতে হচ্ছে। আপনি দেখুন যে মহাজনী যে জায়গাটি রয়েছে, সর্দারি মাতব্বরের যে জায়গাটিকে রয়েছে, অথবা ক্যাপিটালিজম পুঁজিবাদের যে জায়গাটিকে রয়েছে, আপনি কিন্তু এই জায়গা থেকে একটু চিন্তা করলেও বুঝতে পারবেন। তার মানে আমি সাবমার্সিবল লাগাবো, আশেপাশের 20টা টিউবওয়েলে পানি উঠুক বা না উঠুক আমার দেখার দরকার নেই, তারা আমার কাছে পানি চাইতে আসবে, 1 কলসি পানি বেশি 2 কলসি দিব না, কি জন্য? আমি মাতব্বর। আপনি দেখুন এই জায়গাটাই কোনো রকম সাবমার্সিবল বসানো, সেই জায়গাটাও আমরা আসলে মনিটরিং নাই, কিংবা সেই আইনের প্রয়োগ নাই, একটা নিয়ম তো আছে যে কতটা পরপর থাকতে হবে। ফেরদৌসী একটু চিন্তা করে দেখুন, আমরা ঢাকা শহরের মানুষ কি ঢাকার নিচে মাটির নিচে পানি খাচ্ছি? না, নেভার। ঢাকার নিচের পানি আজ থেকে 10 থেকে 15 বছর আগে নাই হয়ে গেছে। আমরা কোথাকার পানি টেনে খাচ্ছি? আমরা যেখানে খাচ্ছি সেটা হলো সেই শালবনের নিচে কিছু পানি রয়েছে, আপনার ময়মনসিংহের দিকে, টাঙ্গাইলের দিকে পানি চুষে, মানিকগঞ্জ থেকে পানি চুষে নিয়ে আসছি, চাঁদপুর থেকে পানি চুষে নিয়ে আসছি, নদীর ওপর থেকে পানি চুষে নিয়ে আসছি। ঢাকার পানি নাই তো। ঢাকার যে পানি অ্যাবজর্ব করবে, আপনার যে কার্পেটিং করা রয়েছে, যেভাবে আপনার ডেভেলপমেন্ট স্ট্রাকচার করা যেতেই পারছে না, বৃষ্টি পানি কোথায় যাচ্ছে? কংক্রিটের কারণে তো যেতেই পারছে না, সেই শোষণ তো হচ্ছে না। সেই জায়গাগুলোতে আমরা যখন এই সহজে জিনিসগুলো বুঝে যাই, কেন কর্তৃত্ব যারা করছেন অথবা যারা নিয়ম নীতি অথবা রীতিনীতি তৈরি করছেন অথবা ডায়ালগ পলিসি তৈরি করছেন, তাদের মাথায় কেন ঢুকছে না এই জিনিস? তৈরি যতটুকু হচ্ছে সেই তৈরির আবার প্রয়োগটাও নেই। সেই আলোচনাটা তো মোটামুটি হয়েই গেল, আর কত করব আসলে এই আলোচনা, কারণ আলোচনা করতে গেলেও আর আলোচনার শেষ হয় না। শেষের কথা কিন্তু আমাকে দিতে হবে একটা, আপনি আলোচনা করুন। ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, সময় আর হাতে বেশি নেই। আপনি যে আইনের কথা বলছিলেন সেই আলোচনাটা অনেকখানি হয়ে গেল। সবশেষে আপনি আরেকটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে সোশ্যাল মানে সামাজিক যে আন্দোলনের কথা, সেই একটা জায়গায় থেকে গেল, যদি গড়ে তুলতে পারি সবাই মিলে, তা থেকে যদি এদের টনক নড়ে, সেই জায়গাটা একটু শুনতে চাই অল্প করেই, কারণ সময় যে আমাদেরকে সবাইকে সাধারণ অসাধারণ ট্যাকলো সবাইকে মিলে সামাজিক আন্দোলন করতে হবে, এটার কোনো বিকল্প নেই। সবাইকে এটাতে ইনভলভ হতে হবে, আমি বারবার বলছি, সেটা নাহলে হবে না। আমি যা শুধু সেইটারই যদি আমি উদাহরণ দিই, একটু আগে যেটা বলছেন যে ব্রিক্সের কথা, ধরেন আমার যদি মাথা ব্যথা হয়ে যায় কোনো কারণে, আমি যদি আগেতে প্রোটেক্ট না করি, তাহলে আমার কিন্তু মাথা ব্যথা ওষুধটা খেতেই হবে, আমি জানি না ক্ষতিকারক। এখন আমার যদি জানি যে আমার ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু আমার মিষ্টি খাওয়ার খুবই শখ, আমার খুবই পছন্দ, কিন্তু আমাকে যদি আপনি এটার অল্টারনেটিভ ব্রিক্স মানে অল্টারনেটিভ সুগার যদি না দেন বা জিরো ক্যালোরি না দেন, আমি কিন্তু ওইটাই খাবো, কারণ আমি তো আমার নিজেকে মানে থামিয়ে রাখতে পারছি না। এখন আমরা ব্রিক্সের কথা বলছি, টপ সয়েলের কথা বলছি, আমাদের অনেক আইনও আছে, কিন্তু শুধু আইন করলে কি হবে?
এখন আপনাকে তো অনেক অল্টারনেটিভ দিতে হবে, যে না আমি এই ক্লে ব্রিকের পরিবর্তে আমি এই ব্রিক ইউজ করতে পারবো, আমি এই ম্যাটেরিয়ালের পরিবর্তে এই ম্যাটেরিয়াল ইউজ করতে পারবো। আপনার বাজারে 10টা অল্টারনেটিভ আছে, তাহলে কিন্তু মানুষের টনক নড়বে, মানুষ পছন্দ করবে আমি এটা থেকে আমি এটা না নিয়ে এটা নিব। আমি মনে করি না যে সবাই নেগেটিভ, 10 জনের মধ্যে অন্তত একজন সেটাকে গ্রহণ করবে। কিন্তু বাজারে আমরা আইন শুধু করলে হবে না, আইন যদি আমি বলছি না তুমি দুপুরে ভাত খেতে পারবে না, তাহলে রুটির ব্যবস্থাটা করতে হবে, সেটা মার্কেটে থাকতে হবে, অ্যাভেলেবেল থাকতে হবে। কিন্তু আমরা অনেক সময় আইন করি, সেটা প্রয়োগ করা যায় না, কারণ তার কোনো অল্টারনেটিভ নেই, বিকল্প ব্যবস্থা নেই। তো আমার কথা হচ্ছে যে আমি যদি মোটা দাগে বলি, তাহলে আসলে সেই ভাবনাটাই তো ভাবতে হবে। এবং এই যে বিকেন্দ্রীকরণের জায়গাটা নিয়ে অনেক আলোচনা তো হলো, যে এটাই যদি শুরুতে ঢাকাকে নিয়ে ভাবা যেত এবং পরিকল্পিতভাবে সব জায়গায় একদম ছড়িয়ে মানে পরিকল্পিতভাবে ছড়িয়ে সব ব্যবস্থাপনাগুলো সাজানো যেত, তাহলে বাংলাদেশের অবস্থা বোধহয় ভালো হতো। আর এক জায়গা থেকে গরম শুষে আর এক জায়গায় আমরা ঢেলে দিতাম না। শেষ করব, হোসেন সোহেল আপনি আরেকটু বলতে চাচ্ছিলেন। এই কথাটি হলো ফিরদৌসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে আমাকে বারবার একটু সময় দেওয়ার জন্য। আসলে বলার তো আসলে অনেক কথা রয়েছে, আসলে কোনটা ছেড়ে কোনটা বলা, একটা আপের সঙ্গে তো আসলে অনেক কিছু জড়িত একসাথে, এই জন্য হয়তো খন্ড 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 করে কথাগুলো আসছে। আপনি যে কথাটি বললেন, এক ঢাকা 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 ঢাকাকে বিকেন্দ্রীকরণ করার যে ব্যাপারটি রয়েছে, আমরা কিন্তু সবসময় ঢাকাকে দিয়ে আসলে পঞ্চগড় বুঝি, ঢাকাকে দিয়ে আমরা সুন্দরবন বুঝি, ঢাকাকে দিয়ে আমরা হলো সিলেট বুঝি না, নট দ্যাট। সারা বাংলাদেশের যে সমস্ত বর্ডার এলাকা রয়েছে সেখান থেকে আসলে কনসেন্ট্রেট করতে করতে আপনাকে ঢাকাতে আসতে হবে। ঢাকা থেকে কনসেন্ট্রেট করতে করতে কিন্তু ডিকনসেন্ট্রেট করে আপনি কিন্তু প্রান্তিক এলাকায় যেতে পারবেন না। প্রান্তিক এলাকার মানুষকে কনসেন্ট্রেশন করতে 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 কিন্তু আপনি কিন্তু এখানে আসতে হবে। তার মানে দেখুন, আমরা ওই প্রথমেই শুরুতেই বলেছি যে আমরা প্রান্তিক মানুষের কাছে যাই না, আমরা মনে করে থাকি যে প্রান্তিক মানুষ আমার কাছে আসবে, মানে ঢাকাতে আসবে। ঢাকার মানুষ প্রান্তিক ওই মানুষের কাছে যাবেন না, দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনি চিন্তা করে দেখুন যে আমরা কিন্তু কথায় কথায় ভুলেও বলে ফেলি না ঢাকা ঢাকা, আরে ঢাকা কি জীবনী সত্যি একমাত্র? ঢাকা তো একমাত্র জীবনী শক্তি নয়, ঢাকার মানুষকে বাঁচিয়ে রেখেছে পুরো বাংলাদেশের প্রান্তিকে কৃষক অথবা শ্রমিক এই মজদুর মানুষগুলোকে বাঁচিয়ে রেখেছে। এখন যে বিষয় আসে, আমি যে বিষয়টি বলতে চাইছিলাম অর্থনৈতিকভাবে, আপনি দেখুন সামনের মে মাসে কিন্তু ওয়েদার ডিপার্টমেন্ট যেটা বলছে 17 দিন আরও এইরকমভাবে তাবদাহ চলবে, খণ্ড খণ্ড করে 17টা দিন আমরা ম্যাপিং করছি, ম্যাপিং দেখছি। এখনও কিন্তু এ মাস শেষ হয়নি, এপ্রিল। আপনি চিন্তা করে দেখুন এর মধ্যে যে পরিমাণ উৎপাদনের ব্যাঘাত ঘটেছে, যে পরিমাণ আমাদের শস্য সবজি মারা যাচ্ছে, পানির অভাবে পানি তুলতে পারছেন না, খাবার পানির জন্য অন্যের কাছে দ্বারস্থ হতে হচ্ছে, সেই সমস্ত কথার সঙ্গে ক্ষতি তো অনেক, সেই সমস্ত কথার সঙ্গে সবচেয়ে বড় কথাটি যোগ করতে হবে, আমি আপনি মিলিয়ে কিন্তু 50 মিনিট এখানে কথা বলতে পারলাম, কিন্তু একটি সাধারণ মানুষ তার এলাকা দাঁড়িয়ে থেকে, তার জমিতে দাঁড়িয়ে থেকে, তার কর্মস্থলে দাঁড়িয়ে থেকে 50 মিনিট একটানা কাজ করতে পারছে না, তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। আপনি দেখুন এপ্রিল মাসে ঈদের আগে থেকে এক ছুটি লেগেই আছে, এর মধ্যে হলে এত বড় দাবদাহ চলছে, স্কুল বন্ধ হয়ে গেছে, কর্মক্ষমতা হারিয়ে গেছে, সমস্ত কিছু নিয়ে সামনের মাসে আরও এই অবস্থা আসছে। তা আমাদের অর্থনৈতিক অবস্থাটা, যেখানে আমরা 4 টাকার জায়গায় 6 টাকা লাভ করতাম, 6 টাকার জায়গায় -6 টাকা হয়ে যাচ্ছে। তার মানে -6 টাকাটি আপনি কিভাবে এই পূরণ করবেন, কর্মক্ষমতা যদি হারিয়ে ফেলেন আপনি? মানে যোগ করতে চাই, আমরা শোষণ করছি সবাই আসলে, মানে মানে মাটির যে প্রাপ্যতা, যে সে একটু পানি শোষণ করবে সেটাও দিচ্ছি না, দিচ্ছি না, তো তাহলে তাকে একটু পানিটা শোষণ করতে দেন। আজকে হয়তো শেষ করতে হচ্ছে কারণ সময় হাতে নেই, আলোচনা তো থেকেই যায়। পরিবেশকে, আমার কথা হচ্ছে এটা পরিবেশকে কিছু শোষণ করতে দেন, কিন্তু গাছের মগডালে বসে আমরা ভুলেই যাই যে শিকড়ের কাছ থেকে সব পাচ্ছি, কিন্তু শিকড় কি ভুলে যাচ্ছে। সমন্বয় করতে হবে, সমন্বয় করতে সব দপ্তরের সমন্বয় করে কিন্তু একসাথে এগোতে হবে। বারবার এই কথাটি আমরা বলার জন্য বলি আসলে, কিন্তু সমন্বয়হীনতাই আমাদেরকে দেখতে হয়। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হোসেন সোহেল আপনাকে এবং ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ করছি, কিন্তু এই আলোচনা আসলে থাকতে হবে আমাদের জন্য। সম্মানিত দর্শক, আপনারা যারা ছিলেন আমাদের সাথে আজকে আলোচনা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে কথাটাই আমরা বলছি যে আমাদের জন্যই আমাদের ভাবতে হবে, সবাইকে মিলে ভাবতে হবে। এককভাবে ভেবে তার পরিবেশকে ধরে রাখতে পারবো না, কিন্তু পরিবেশের ক্ষতি করে ফেললে সেটা কিন্তু প্রত্যেকের উপর এসে বর্তাবে। আমরা কাউকে দোষারোপ করতে না চাইলেও দায়ে নেয়ার অভ্যাসটা থাকতে হবে, না হলে তো আসলে দোষারোপ প্রকৃতিই আমাদেরকে করবে এবং সেখান থেকে শাস্তি দিতে কিন্তু প্রকৃতি কখনোই ভুল করবে না। সেই শাস্তির হাত থেকে যদি বাঁচতে চাই, প্রকৃতিকে বাঁচিয়ে নিজেরা বাঁচতে চাই, তাহলে এই ভাবনাগুলো আমাদের ভাবতে হবে। প্রত্যাশা থাকলেও যেন সামনের দিনে ভাবতে পারি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।